হ্যালো ক্লাস 4 স্টুডেন্ট, বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা আগের দিন একটি গল্প শুরু করেছিলাম, সেটা হচ্ছে সভাকবি। সভাকবি এটি একটি গদ্য গল্প। তোমাদের আমরা তার লেখক পরিচিতি এবং গল্পের সম্পূর্ণ প্রাসঙ্গিকতা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু এবং গল্পের নামকরণ নিয়ে আমরা একটু আলোচনা করব আমাদের আজকে এই ক্লাসে। আমরা প্রথমেই গল্পের বিষয়বস্তুতে আলোকপাত করব। গল্পটির নাম সভাকবি, নিশ্চয়ই তোমরা জানো বা এর মধ্যে তোমরা পড়েওছো গল্পটি। গল্পটি মজা, আবার তার সাথে শিক্ষার। গল্পে আমরা দেখতে পাচ্ছি একজন রাজা ছিল। রাজার মস্ত বড় রাজত্ব। তিনি, রাজাদের এমনি কোনো কাজ থাকে না, আমরা জানি। প্রকৃতপক্ষে তারা শুধু দেখাশোনাটাই করেন। তো রাজা সেই দেখাশোনা করতেন আর তার পাশাপাশি খেতেন আর ঘুমোতেন। কিন্তু এইভাবে তো কারো দিন চলে না, খাওয়া আর ঘুমানো, এইভাবে কারো দিন যায় না। তার একটা নেশার দরকার। তো রাজা একটি ভেবেচিন্তে একটি নেশা বের করলেন, যে নেশাটি হলো কি না, কবিতা লেখার নেশা। রাজা দিনরাত কবিতা লেখেন, সাদা কাগজের উপর খসখস করে রাজা বাহাদুর লেখেন, আর তিনি তাতেই মগ্ন থাকেন। সবাই চিন্তিত হয় এবং কবিতা লেখার চারটিখানি ব্যাপার নয়। কবিতা লিখতে গেলে তার নীল দরকার, কবিতা লেখার জন্য তার ছন্দের দরকার। এইসব ভেবে রাজার মাথা পুরো গেল খারাপ হয়ে, এবং রাজা ডাকলে সাধারণ না, কোনো কথা বলেন না। রানী একদিন জিজ্ঞেস করেন, তুমি কি করো? কবিতা লিখি। এবং তখন রানীকে সে কবিতা পড়ে শোনাতে লাগলো। রানী বেশ কবিতাগুলো শোনেন এবং বেশ বলেন চমৎকার চমৎকার। রাজারও খুব আনন্দ হয়। কিন্তু তার মধ্যে একটি কবিতা বেশ বড় টাইপের ছিল, যেটা পড়তে পড়তে দেখেন, রাজা যখন শেষ করেন তখন দেখেন রানী ঘুমিয়ে পড়েছে। রাজা বুঝতে পারেন যে কবিতাটা যথেষ্ট বড় হয়েছে, অর্থাৎ কবিতাটা ঠিক মনোমত হয়নি। সেই যে রাজা কবিতার খাতা বন্ধ করলেন, আর কোনোদিন খুলে দেখলেন। এরপর সবাই ভাবলেন যে তাহলে কি রাজামশাই নেশা চলে গেল? পাত্র মিত্র মন্ত্রী পারিষদ সবাই ভাবতে শুরু করলো। এরপর রাজা বললেন মন্ত্রীকে ডেকে যে এই নেশা যেমন তেমন নেশা নয়, কবিতা লেখার নেশা বেশ ঝক্কির নেশা। এইভাবে তিনি বললেন মন্ত্রীকে। এরপর মন্ত্রীকে ডেকে একটা তিনি সংবাদ দিলেন। বললেন যে তিনি তার রাজ দরবারে একজন সভাকবি নিযুক্ত করতে চান। তিনি সভাকবি নিযুক্ত করতে চান, বেশ ভালো কথা। এই নিয়ে বাইরে ঢেড়া পেটে গেল, সবাই কাছে চলে গেল খবর, সংবাদটা রটে গেল। সবাই কবিতার নিয়ে জড়ো হলো, কবিতা পাঠালো রাজ দরবারে। সেই কবিতা পড়তে প্রায় 3 মাস সময় লেগে গেল কবিতাগুলি পড়ে শেষ করতে। অধিকাংশই বাজে। তার মধ্যে 25টি কবিতা রাজামশাই মনে লাগলো, ভালো লাগলো। সেই 25 জন কবিকে তিনি ডেকে পাঠালেন। তিনি 25 জন তো খুব আনন্দে আত্মহারা। তারা রাজার কাছে রাজ দরবারে আসবেন, রাজার কবি হবেন, সভাকবি হবেন। খুব ভালো কথা। তো এমন সময় রাজার বিচার শুনে সবার তো চক্ষুস্থির। কি বললেন? তিনি বললেন যে রাজার হুকুমে রাজবাড়ির তারা কেউ রাজ দরবারে এসে হাজির হলো। সকলে এলো রাজার সভাকবি হবার আশায়, এবং তাদের বললো যে এইখানেই তাদের থাকতে হবে, তাদের এখান থেকে বেরোনো যাবে না। অর্থাৎ তারা এই 25 জন কবিকে কয়েকখানায় বন্ধ করে রাখো, দিনে মাত্র একবার করে খেতে দাও, রাজা বললেন। এবং তাদের প্রত্যেককে দাও কবিতা, আর প্রত্যেককে বলে দাও কবিতা যেন। রাজার এই কথা শুনে যে তারা কবিতা লিখতে পারবে না, তারা তো খুব মহা বিপদে পড়লো। তারা রাজার আদেশ কি আর করবে, সেই দিন থেকে 25 জন কবি নিরতিশয় এই তাদের নির্যাতন সহ্য করতে লাগলো এবং কয়েকখানে বন্দী রইল। প্রত্যেকের শরীর শীর্ণ কঙ্কালসার হয়ে গেল। প্রত্যেকেই খুব তাদের সহজে চিনতে পারা যায় না। তার মধ্যে দেখা গেল 25 জন কবির মধ্যে মাত্র 3 জন রাজার আদেশ অমান্য করে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখেছে। এই খবর রাজা এখানে গেল। ধরা যারা পড়লো তারা তো ভেবেই অস্থির, কি না কি শাস্তি হবে। রাজা বলল এই 3 জন কবিকে ধরে রাখো, বাকি 22 জন কবিকে ছেড়ে দাও। এরপর সেই 3 জন কবিকে ধরে রাখা হয়েছে। রাজা বললে ডাকো তাদের। রাজা এই 3 জনকে ডেকে তাদের 3খানা বাড়ি দিলে, প্রচুর অর্থ দিলে। বলে দেশ থেকে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে নিয়ে পরম আনন্দে এখানে তোমরা বাস করো, কিন্তু একটা কথা, কবিতা লেখা আর চলবে না। এই কথা বলার পর
রাজা তাদের পিছনে গুপ্তচর লাগিয়ে দিলেন। কবিতা লিখলে শাস্তি তাদের অনিবার্য। আর কেনই বা তারা কবিতা লিখবে? তারা সম্পত্তি পেয়ে গেছে, বাড়ি ঘর, প্রচুর ঐশ্বর্য লাভ করেছে, তারা নির্ভাবনা স্ত্রী পুত্র পরিবার নিয়ে বসবাস করতে লাগলো। অন্তরের এই ক্ষণিক বিলাসে তাদের আর কি প্রয়োজন? তাহলে তারা এই ব্যাপারে আর বেশি মনস্থির করলো না। তারা ভাবলো যে লেখালেখি আর করে কি দরকার, তারা তো সম্পত্তি পেয়েই গেছে, তাহলে তারা তখন লেখালেখি ছেড়েই দিল। কিন্তু আশ্চর্য ব্যাপারে তিনজনের মধ্যে একজন একদিন হঠাৎ করে ধরা পড়ে গেল। খুব চিন্তার বিষয়। সে নিতান্ত গোপনে, একদম কেউ জানতে না পারে সে একদিন কবিতা লিখছে। সে কবিতা লিখেছে। এই খবর রাজার কাছে গেল। কবি বললে, হ্যাঁ রাজা, আপনার দেওয়া ঐশ্বর্য আপনি ফিরিয়ে নিন, কিন্তু কবিতা না লিখতে পারলে আমি মারা যাব। অর্থাৎ এই লোকটি সৎ সাহসের সঙ্গে রাজাকে তার চিন্তাটা, তার ইচ্ছাটা জানালো এবং বলল যে তার সম্পত্তি দরকার নেই, কিন্তু তাই কবিতা লিখতে না দিলে সে কিন্তু মারা পড়বে বা মরে যাবে। তাহলে রাজা দেখলেন যে সত্যিকারের এ কবি। তখন রাজার মুখে হাসি ফুটলো। বলল, ডাকো মন্ত্রীকে। মন্ত্রী এলো। রাজা বলল যে এতদিন পরে আমার কবিতা বিচার শেষ হলো, মন্ত্রী ইনি আমার সভাপতি। কারণ রাজা কবিকে যে কবি জিজ্ঞাসা করলে, আমাকে কি করতে হবে রাজা? রাজা বললে, মনের আনন্দে আজ থেকে যেন সে কবিতা লিখতে পারে, কবিতা লিখে। অর্থাৎ রাজা দেখলেন যে প্রথমে 25 জনকে বাঁচলেন, তার মধ্যে থেকে 3 জনকে বাঁচলেন, তার মধ্যে থেকে তিনি একজনকে বাঁচলেন। অর্থাৎ এই পরীক্ষার মধ্যে দিয়ে তিনি দেখলেন যে তার সভাকবি হবেন সে প্রকৃত অর্থে কবি কিনা, তার মধ্যে সেই কবিত্ব বিষয়টি আছে কিনা, তার মধ্যে সেই কবির ভাবটি আছে কিনা। অর্থাৎ সম্পদের কাছে, ঐশ্বর্যের কাছে নিজের ইচ্ছাটাকে, নিজের ভালো লাগাটাকে, নিজের ভালোবাসাটাকে বিকিয়ে দেননি তো। অর্থাৎ এই মানুষটি যথার্থ সভাকবি হয়ে ওঠার যোগ্য। অর্থাৎ আমরা যেন কখনোই, লেখক এইটাই প্রচ্ছন্নভাবে বলতে চাইছেন, আমরা যেন কখনোই আমাদের ইচ্ছেটাকে, আমাদের মনের ভালো লাগাটাকে, ভালোবাসাটাকে আমরা যেন কখনোই কোনো সম্পদের কাছে, কোনো ধনের কাছে আমরা যেন বিকিয়ে না দিই বা সেগুলোকে মিথ্যে হতে না দিই। আমরা আমাদের ইচ্ছেটাকে যেন সবসময় জাগিয়ে রাখি। তাহলেই কিন্তু আমরা সঠিক মানুষ হতে পারবো, সঠিক পথে আমরা চলতে পারবো। যেমন সভাকবি এখানে সঠিকভাবে তার সভাকবির পরিচয় দিয়েছেন, সভাকবিত্বের পরিচয় দিয়ে তার মধ্যে যে স্বভাবজাত, তার যে ভেতরে যে একটা জন্মগত তার যে কবিত্ব ভাব, সেই কবিত্ব ভাবটা যে তার মধ্যে রয়েছে, এটা কিন্তু তার কাছে পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ সেখান থেকে বলা যায় গল্পের নামকরণ যে সভাকবি দেওয়া হয়েছে তা যথার্থভাবে একটি সার্থক নামকরণ। এবং রাজামশাইও যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সভাকবিকে বেছে নিয়েছেন তাও কিন্তু একটি অনবদ্য এবং যথার্থ মাধ্যম বলা যেতে পারে। তাই গুণীজন, গুণী মানুষকে বেছে নিতে কখনো দ্বিধাবোধ করেন না, যেমনটি এখানে রাজামশাই এই সভাকবিকে বেছে নিয়েছেন। আমি বলবো তোমরা গল্পটি আবারও পড়বে বাড়িতে ভালো করে, তার সঙ্গে যে শব্দার্থগুলো, সব শব্দার্থগুলি ভালো করে পড়বে, লেখক পরিচিতি পড়বে। এবং আমি গল্পটি নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করে দিলাম, বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে। তোমরা গল্পটি বাড়িতে ভালো করে পড়লেই আমার বিষয়বস্তুটা ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের শব্দার্থগুলো পড়ে নিলে তোমরা শব্দের মানেগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। ধন্যবাদ।